আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী। তো সেই পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় অধ্যায়টা। এর আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়টি আলোচনা করে দিয়েছিলাম। সেই অধ্যায়ে আমরা কি জেনেছিলাম না, হরিহর তার ছেলেকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে শীতের শেষে সরস্বতী পুজোর দিন বিকালবেলায় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল কুঠির মাঠে, এবং তাদের ফিরে আসতে দেরি হয়ে গিয়েছিল। যেহেতু সেই সময় শীতকাল ছিল আর ছোট্ট ছেলেটার গায়ে কোনো শীতের পোশাক ছিল না, তাই তার মা সর্বজয়া একটু আশঙ্কিত ছিল যে ছেলের হয়তো ঠান্ডা লেগে যাবে। ছেলেটি বাচ্চা ছেলে, তাই তার মায়ের এমন আশঙ্কা। তো এবারে দেখো, আমরা 2 নম্বর অধ্যায়ের অংশটা আলোচনা করব। তো এখানে কি বলা হয়েছে? সকালবেলা 8টা কি 9টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তো সকালবেলা তখন সবে 8টা কি 9টা বাজে, এইরকম সময় হরিহরের সেই ছোট্ট ছেলেটা আপন মনে তাদের বাড়ির রোয়াকে বসে খেলা করছিল। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। অর্থাৎ এই হরিহরের ছোট্ট ছেলেটার একটা ছোট টিনের বাক্স রয়েছে, সেখানে সে তার খেলনাপাতি রাখে আর কি। তো সেই বাক্সটার ডালা ভাঙা, অর্থাৎ সেই বাক্সটা আটকে রাখবার কোনো উপায় নেই। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে। অর্থাৎ বাক্সের মধ্যে তার যা যা খেলনা রয়েছে সে সমস্ত খেলনা মেঝের মধ্যে ঢেলে দিয়েছে, উপুর করে বাক্সটা উপুর করে সমস্ত খেলনা ঢেলে ফেলেছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কতক কড়ি। তো তার এই খেলনার বাক্সের মধ্যে কি কি খেলনা ছিল? একটা রং ওঠা কাঠের ঘোড়া 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, আর গোটা কতক কড়ি রয়েছে। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। অর্থাৎ তার কাছে এই যে খেলনার বাক্সে কড়িগুলি রয়েছে, সেই কড়িগুলি সে কিভাবে জোগাড় করেছে না, তার মায়ের লক্ষ্মী পূজার যে কড়ির চুপড়ি সেখান থেকে মাকে না জানিয়ে খুলে নিয়েছিল। ও পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে, পাছে কেউ দেখে ফেলে তার মায়ের লক্ষ্মী পুজোর যে চুপড়ি, সেই চুপড়ির কড়িগুলো তার কাছে রয়েছে, সেই ভয়ে সে কড়িগুলো সবসময় লুকিয়ে রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। তো তার খেলনার বাক্সে আর কি রয়েছে? একটা 2 পয়সা দামের পিস্তল রয়েছে, আর কতকগুলো শুকনো নাটা ফল। কেন নাটা ফলগুলো রয়েছে? নাটা ফলগুলো দেখতে ভালো বলে তার দিদি তাকে কোথা থেকে কুড়িয়ে এনে দিয়েছে। তো সেইগুলোও সে তার খেলনাপাতি রাখার বাক্সে স্থান দিয়েছে। কিছু তাহাকে দিয়াছে, কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। অর্থাৎ তার দিদি যে এই নাটা ফলগুলো নিয়ে এসেছিল, কিছু তার ভাইকে দিয়েছে এবং কিছু তার নিজের পুতুলের যে বাক্স রয়েছে সেখানে রেখে দিয়েছে। খান কতক খাপড়ার কুচি, অর্থাৎ ছোট ছোট ইটের কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলিকে সযত্নে রাখিয়া দিয়াছে। তো সেই টিনের বাক্সটার মধ্যে আর কি ছিল? খান কতক খাপড়ার কুচি, ইটের কুচি। সেই ইটের কুচিগুলো গঙ্গা যমুনা খেলিতে এগুলির লক্ষ্য অব্যর্থ, অর্থাৎ এগুলি দিয়ে যদি টিক করা হয় সেটা লাগবেই, তাই এগুলিকে সে সযত্নে নিজের বাক্সের মধ্যে রেখে দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। তো তার কাছে সেই বাক্সের মধ্যে যে বাঁশিটা ছিল, টিনের বাঁশি, সেই বাঁশিটাকে সে বেশ কয়েকবার বাজিয়েছে, এবং বাজানোর পর সেইটা সম্পর্কে আর তার কোনো আগ্রহ নেই। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখে থাকবে, তোমাদের আশেপাশে যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তারাও খানিকটা এইরকম। যখনই তার নতুন কোনো একটা খেলনা অনেকক্ষণ খেলা হয়ে যায়, তখন আর সেই খেলনাটা সম্পর্কে তার আগ্রহ থাকে না। তো এখানে এই বাচ্চা ছেলেটিরও তাই। বাক্সটা থেকে সে বাঁশিটা বার করে বেশ কয়েকবার বাঁশিটা বাজিয়ে নেওয়ার পর সেই বাঁশিটার থেকে সে বিগত কৌতূহল হয়েছে, অর্থাৎ তার আর তাতে কৌতূহল নেই, আগ্রহ নেই। তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। তো এরপর সে সেই বাঁশিটাকে একপাশে রেখে দিল। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিঁজরাপোলের আসামির ন্যায় পড়িয়া আছে। অর্থাৎ সেই যে কাঠের ঘোড়া, সেই কাঠের ঘোড়াটাকেও সে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর পিঁজরাপোলের আসামির মতন অবহেলার সঙ্গে একপাশে ফেলে রেখে দিয়েছে। সেই কাঠের ঘোড়াটার সম্পর্কেও তার আর কোনো আগ্রহ নেই।
বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। অর্থাৎ সে ইটের কুচিগুলো ছুঁড়ে ছুঁড়ে এরকম গঙ্গা যমুনা খেলাটা খেলতে হয়। তো গঙ্গা যমুনা খেলতে গেলে একটা ঘর কাটতে হয়, তো সে মনে মনে সেখানে ঘর কাটা আছে এরকম কল্পনা করে নিয়ে চোখ বুজে যে খাপড়াগুলো ছিল সেগুলো ছুঁড়ে দেখছে যে তার তাকটা ঠিক হচ্ছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। অর্থাৎ এই এতক্ষণ ধরে যে বাচ্চা ছেলেটার বর্ণনা আমরা দেখছিলাম, হরিহরের ছেলে, সর্বজয়ার ছেলে, সেই ছোট্ট ছেলেটার নাম হচ্ছে অপু আর তার দিদির নাম দুর্গা। তো তার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে অপুকে ডাক দিল। অপু অপু বলে তার ভাইকে সে ডাকছে। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল, তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। অর্থাৎ তার দিদি দুর্গা এতক্ষণ বাড়িতে ছিল না, হঠাৎ করে কোথা থেকেও একটা এলো। তো এসে সে যখন তার ভাইকে ডাকছে, তার গলার আওয়াজের মধ্যে একটু সতর্কতা মিশ্রিত স্বর লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সে যেন একটু সতর্ক হয়ে তার ভাইকে আস্তে আস্তে ডাকছে। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। অর্থাৎ সে তো তার মায়ের লক্ষ্মীর চুপড়ি থেকে সেই কড়িগুলি বের করে নিয়েছিল এবং কাউকে জানায়নি। সেই কারণে কলের পুতুলের মতন যখনই সে মানুষের গলা পেল তখন সেগুলোকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলল। পরে বলিল, কিরে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। তো দুর্গা তার দিদি তাকে হাত নাড়িয়ে ডাকছে যে আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল, গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার রুক্ষ চুল বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? অর্থাৎ এইখানে যে মেয়েটির ছবি তোমরা দেখতে পাচ্ছ, অপুর দিদি দুর্গা, সে হচ্ছে এই মেয়েটি। তার হাতে কতগুলি কাঁচের চুড়ি, তার গড়ন পাতলা পাতলা, সে রোগা রোগা, সে অপুর মতন অতটা ফর্সা নয় এবং তার বয়স 10-11 বছর হবে। তার পরনে ময়লা কাপড় রয়েছে আর তার মাথার চুলগুলি রুক্ষ, তেল দেওয়া নেই, বাতাসে উড়ছে। আর মুখের গড়নটাও সুন্দর আর চোখগুলিও অপুর মতন ডাগর ডাগর। তো অপু তার সেই দিদির কাছে গিয়ে বলল, কি রে? তো এই জায়গাটাকে তোমরা একটুখানি মনে রাখবে। দুর্গার যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে, অপুর দিদি দুর্গাকে দেখতে কেমন ছিল, তার বর্ণনাটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, তাই এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে। যখন অপু তার দিদির কাছে অর্থাৎ দুর্গার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি রে? তখন দুর্গার হাতে একটা নারকেলের মালা, সেটি সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা। তো দুর্গার হাতে কি ছিল? কতগুলো কচি আম কাটা রয়েছে, নারকেলের মালা সে নিচু করে অপুকে দেখালো। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অর্থাৎ তারা এই কার্যকলাপটা তার মাকে জানতে দিতে চাইছে না। দুর্গা যেহেতু এতক্ষণ বাড়ি ছিল না আর সে জানে তার মা এই সময়ে ঘাটে থাকে, তো তাই সে তার ভাইকে জিজ্ঞাসা করছে যে মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, আমের কুচি জড়াবো। অর্থাৎ দুর্গা তার ভাইকে কি কাজে নিযুক্ত করতে চাইছে? রান্নাঘর থেকে একটু তেল আর নুন নিয়ে আসার কাজে নিযুক্ত করতে চাইছে। সে এই ছোট ছোট কাটা আমগুলো নুন আর তেল দিয়ে মাখবে। আমের কুচি জড়াবো মানে সেই আমের চোকলাগুলো নুন আর তেল দিয়ে মাখাবে। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? তো অপুর খুব আনন্দ হয়েছে, সে এইরকম কাটা আম খাবে, টক জাতীয়, তার খুব খেতে ভালো লাগবে। তো তাই সে আনন্দের সঙ্গে জিজ্ঞাসা করছে, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল, আনদি কি একটু নুন আর তেল। তো কোথা থেকে সে এই আমগুলো পেয়েছে? না, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। সিঁদুর কৌটো বলে একটা আম গাছ রয়েছে কোথায়? পটলিদের বাগানে। সেখান থেকে সে এই আমগুলো কুড়িয়ে এনেছে। তো এখন সে তার ভাইকে তাড়া দিচ্ছে নুন আর তেল আনার জন্য। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তো অপুর মা বাসি কাপড়ে তার রান্নার সরঞ্জামে তার ছেলে মেয়েদেরকে হাত দিতে দেয় না আর কি। সেই জন্য অপু বলছে, আমার কাপড় যে বাসি, এখন তেলের ভাঁড় ছুলে তাকে তো তার মা মারবে। তো তখন দুর্গা কি বলছে, তুই যা না শিগগির করে, মা আসতে এখন ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, শিগগির যা। তো দুর্গা অপুকে অভয় দিয়ে বলছে, তুই তাড়াতাড়ি যা, মা আসতে এখন অনেক দেরি। সে এখন কাপড় জামা কাচতে গিয়েছে, অনেক কাপড় জামা তাদের মা ভিজিয়েছে এবং সেগুলো কাচতে ঘাটে গিয়েছে, তাই বলছে যে খাড় কাচতে গিয়েছে, এখন আসতে অনেক দেরি।
অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কির দোরে গিয়ে দেখ মা আসছে কিনা। তো অপু দুর্গার কথা শুনে এবার একটু অভয় পেয়েছে, অর্থাৎ তার ভয়টা একটু কেটে গিয়েছে। তাই অপু তার দিদিকে বলছে যে তুই খিড়কির দোরে গিয়ে দেখ যে মা আসছে কিনা, আর নারকেলের মালাটা আমায় দে, আমি ওতে করেই নুন তেল নিয়ে আসবো। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে, তুই তো একটা হাবা ছেলে। তো দুর্গা জানে যে তার ভাই ছোট, সে কোনো একটা কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে, তাতে করে তার মা যদি টের পেয়ে যায় তারা এই তেল নুনের জায়গায় হাত দিয়েছিল, তাহলে তার মা হয়তো এসে বকাবকি করবে কি মারধর করবে। তাই সে তার ভাইকে সচেতন করে দিয়ে বলছে যে তেল টেল যেন মেঝেয় ফেলিস না, তুই তো একটা হাবা, অর্থাৎ তুই তো একটা বোকা, তো সাবধানে নিবি, এইরকম করে সে তার ভাইকে সচেতন করে দিচ্ছে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। অপু যখন রান্নাঘর থেকে নুন তেল নিয়ে দুর্গার কাছ অব্দি এসে পৌঁছলো, তখন দুর্গা তার হাত থেকে সেই নারকেলের মালাটা নিল এবং নারকেলের মালাটা নিয়ে আমগুলোকে নুন তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিল। মাখিয়ে নিয়ে ওর ভাইকে বলল, নে হাত পাত। তো হাতে খানিকটা দিয়েছে। তখন অপু বলছে, তুই অতগুলো খাবি দিদি? তো তাকে অল্প একটু দিয়েছে, তাই তার পছন্দ হয়নি এবং দিদির ভাগে বেশিটা রয়েছে, তাই সে বলছে যে তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, আর একখানা দেবো তাহলে। তো তার দিদি তখন তাকে বলছে যে অতগুলো হলো বুঝি, তার কাছেও তো একটুখানিই রয়েছে। তো যেহেতু তার ভাই এরকম বলেছে, তার একটু মায়া হয়েছে, তাই সে তার ভাইকে আবার একটু দিয়েছে এবং তার ভাইকে আরও কি বলছে, আর একটা লঙ্কা আনতে পারিস, তাহলে তোকে আর একখানা দেবো। লঙ্কা কি করে পারবো দিদি, মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাই নে। তো অপু বাচ্চা ছেলে, তার উচ্চতা অতটা বেশি নয়, সেই জন্য সে তার দিদিকে বলছে, লঙ্কা কি করে পারবো দিদি, মা যে তক্তার উপরে রেখে দেয়, ততদূর পর্যন্ত তো আমি নাগাল পাই না। তবে থাকগে যাক, আবার ওবেলা আনবো এখন। পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। তো অপুর দিদি দুর্গা ভাবছে এখন যেমন পেয়েছে সে তাই দিয়েই খাক, এবং পরে যখন আবার বিকালবেলায় কুড়িয়ে নিয়ে আসবে সেই পটলিদের বাগানে সিঁদুর কৌটো গাছের আম, তখন সে আবার ভালো করে মেখে খাবে। তো সে ভাবছে মনে মনে যে ডোবার ধারের আম গাছটায় অনেক গুটি ধরেছে, অর্থাৎ ছোট ছোট আম ধরেছে, দুপুরের রোদে সেগুলো তলায় কিছু কিছু ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। তাদের এই যে বাড়ি, দুর্গা এবং অপুদের যে বাড়ি, তাদের বাড়ির চারিদিকেই জঙ্গল রয়েছে। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। হরিহর রায় অপুর বাবার নাম। তাদেরই জ্ঞাতি ভ্রাতা, অর্থাৎ জ্ঞাতি সম্পর্কিত ভাই একজন, নীলমণি রায়, সম্প্রতি আগের বছর তিনি মারা গিয়েছেন। তার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। যেহেতু স্বামী মারা গেছেন, তখনকার দিনে তার স্ত্রী কি করেছেন, তার ছেলে মেয়েদের নিয়ে পিত্রালয় অর্থাৎ বাবার বাড়িতে গিয়ে বসবাস করছেন। কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। তো যেহেতু সেখানে দীর্ঘদিন মানুষ বসবাস করে না, তাই সেখানে আবর্জনা হয়ে গেছে এবং গাছগাছালি জন্মেছে। তো সেখানে জঙ্গলাবৃত হয়ে পড়ে রয়েছে জায়গাটা। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুকুজ্জের বাড়ি। তো অপুদের বাড়ি থেকে 5 মিনিটের পথ যদি যাওয়া যায়, তাহলে ভুবন মুকুজ্জেদের বাড়ি পড়বে। হরিহরের বাড়িটা অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। তো অপুদের যে বাড়িটা, হরিহরের বাড়িটা, অনেক দিন হয়ে গেল সেটার কোনো মেরামত হয়নি। সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দোর জানালা কপাট সব ভাঙা, নারকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। অর্থাৎ হরিহরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাই সে তার যে বসবাসের বাড়িটাও ভালোভাবে সারিয়ে নিতে পারেনি, বাগিয়ে নিতে পারেনি। তো সেই কারণেই কি বলা হচ্ছে, বাড়িটার বর্ণনা কেমন, অপুরা যে বাড়িটায় থাকে তার বর্ণনা কেমন, সেই প্রশ্নটা এলে তোমরা কিন্তু এখান থেকে এতটা উত্তর লিখবে। তো সেখানে বলা হয়েছে যে তাদের সামনের দিকের রোয়াকটা ভাঙা, আর তাদের বাড়িতে যে ফাটল রয়েছে সেই ফাটলে বন বিছুটি ও কালমেঘের ঘন বন গজিয়ে উঠেছে এবং ঘরদোরের জানলা কপাট সব ভাঙা। এই ভাঙা জানলা দরজাগুলো নারকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা রয়েছে। তো এইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো আজকে আমরা 12 পাতার এই অর্ধেকটা পর্যন্তই আলোচনা করলাম। পরের দিন অবশ্যই বাকি অংশটা আলোচনা করে দেব। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করে দিও।
তো তোমরা কে কোথা থেকে এই আলোচনাগুলো শুনছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।